আরে টিকাতলির মোড়ে একটা অভিসার সিনেমা হল রয়েছে। হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। গানের শব্দে কান চেপে ধরে গরম চোখে তাকালো তেজ। তার মেজাজ তুঙ্গে উঠে গেছে। একে বাড়ি ফেরা নিয়ে ঝামেলা, তার উপরে জাহিদ আর ফাহিম ঘরে ফোনে এই গান জুড়ে নাচতেছে। আর নাচার কারণ হলো দুজনের ফোনই দিয়ে দিয়েছে। আর পাওয়ার সাথে সাথেই আগে তার লঙ্কাবতীর সাথে কথা বলে রাগ মিটিয়েছে। বলেছে অসুস্থ ছিল, নয়তো বোম্বে মরিচ ইচ্ছে মতো জাহিদের মুখে ফেসিয়াল করে দিত। আর মেয়েটা আরো জাহিদের জন্য কষ্ট পাচ্ছিল। কোনো ঝামেলা হয়নি বলেই ফোন কেটে দিয়ে আনন্দের ঠেলায় নেচে যাচ্ছে। তখনই রুমে জমের মতো আবির্ভূত হয় তেজের। ওদের এইসব নাটক সহ্য করতে না পেরে রাগে গজগজ করে বেরিয়ে গেল বাড়ি থেকে। হু আর ইউ, জোরে চেঁচিয়ে চেঁচিয়ে বলো। আর অবয়বটি যে একটা মানুষ এবং পুরুষ কণ্ঠ শুনে বুঝতে পারল। রাইসা এত জোরে ধমকে চমকে উঠল। একে তো ভূতের ভয়ে প্রায় জীবন যায় যায় অবস্থা, এর মাঝে এত জোরে ধমক যেন মরার উপরে খাড়ার ঘা। সাত পাঁচ ভাবতে ভাবতে আবারও কণ্ঠনালীর হুঙ্কার ঝাড়ল সামনের ব্যক্তি। হোয়াট আর ইউ সাইলেন্ট, আনসার মাই কোশ্চেন, হু আর ইউ। রাইসার মুখ থেকে হাত সরিয়েছে। এত জোরে ঝাড়ি খেয়ে রাইসা পঞ্চ ইন্দ্রিয় কেঁপে উঠছে। তোতলাতে তোতলাতে বলল, রা 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 রা। পুরো নামটা আর বলতে পারল না। এই মনে হচ্ছে এখনই পড়ে যাবে। এসেছিল জীবন বাঁচাতে পানি খাওয়ার জন্য, এখন মনে হচ্ছে যেচে ওপরে পাঠার টিকিট কাটতে এসেছে। বুকের হাড় ভাঙা কাঁপুনিতে রাইসার আধমরা অবস্থা। এমন রা রা শুনে সামনের মানুষের রাগের চরম পর্যায়ে উঠে গেছে। পথিমধ্যে আবার বলল, গেট লস্ট। অনুমতি পেয়ে আর এক দণ্ডও দাঁড়ালো না রাইসা। অমনি তাড়াহুড়ো পা ফেলে নিজের বরাদ্দকৃত রুমে গিয়ে দরজাটা বন্ধ করলো। ভয়ে এখন পানি খাওয়ার থেকে চলে যাওয়াই শ্রেয় মনে করেছে। কিন্তু লোকটা কে এটাই বুঝতে পারছে না। আর এভাবে ধমক দিলই বা কেন? অন্ধকারে লোকটাকে দেখতেও পেল না, চুপচাপ শুয়ে পড়ল। বাড়ি এসে খাওয়ার জন্য ফ্রিজ খুলেছে তেজ। লাইট অন করার মতো ভেজালে নিজেকে জড়ালো না। যেহেতু নিজেরই বাড়ি, অন্ধকারে খুব একটা বেগ পেতে হতো না। কিন্তু ফ্রিজে কিছু না পেয়ে বিরক্তিতে ফ্রিজটা বন্ধ করে। পেছনে ঘুরতে মেয়েলি কণ্ঠে ফিসফিসিয়ে ভূত শব্দটা শুনতে পায়। জোরে চিৎকার করবে ভেবে দ্রুত মুখ ঘুরিয়ে চেপে ধরে। নাম জিজ্ঞেস করলে নিজের নামও বলতে পারে না। চোখ জ্বলজ্বল করছে তেজের। অন্ধকারে যেন চোখ দেখে তার অস্তিত্ব ঠাউর করতে পারা যাবে। তেজ দাঁতে দাঁত চেপে ধরল। এই বাড়িতে এই মেয়ে কোথা থেকে এলো? মার্জিয়া হলে ঠিকই চিনতো, কিন্তু এই মেয়ে কে? হঠাৎ মনে পড়লো গ্রামের মেয়েটার কথা, যার সাথে জোর করে বিয়ে দিয়েছে। তখন শক্তপোক্ত পুরুষের দুই হাত মুঠো হলো, যার সাথে এক ছাদের নিচে থাকবে না বলে এভাবে বাড়ি ছাড়া হলো। বাড়িতে এসে প্রথমেই তার সম্মুখীন হতে হলো। কপাল ভালো যে অন্ধকার ছিল, বিড়বিড় করলো তেজ। এই অভিশপ্ত চেহারা আমি আর দেখতে চাই না, কখনোই না, কোনোদিনও না। অন্ধকারে যেন নতুন কিছুর সূচনা হলো। মেহেরিমা নওয়ান রাইসাকে পাশে বসিয়ে রেখেছে, স্বাভাবিকভাবেই বলল, তুমি পড়ালেখা কতদূর করেছ? রাইসা শুকনো ঢোক গিলে চাপা স্বরে বলে উঠল, জি, ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি। মেহরিমা নওয়ান মুচকি হাসলেন। তার এত বড় ছেলের কপালে কিনা ইন্টার পড়া বাচ্চা একটা মেয়ে জুটল, যে রূপে গুণে সব দিক থেকেই সেরা। মেয়েটার মুখ দেখলেই কেমন জুড়িয়ে যায় বুকটা। জড়িয়ে ধরলে তো কথাই নেই। মাহতাব নওয়ান রাতের খাবার সময় রাইসা গিয়ে দাঁড়াতেই তার হেঁচকি উঠে গিয়েছিল। ভাত তালুতে লেগে প্রায় যাই যাই অবস্থা। মেয়েটাকে সেও প্রথম দেখে প্রায় বেহাল দশা। পরে জানতে পারলো এটা তার ছেলের বউ। তিনিও বেশ পছন্দ করেছেন রাইসাকে। এমন চাঁদের টুকরো বউ হয়তো আশা করেনি। মেহরিমা নওয়ান বলল, ঠিক আছে, আমাদের এখানের একটা কলেজে তোমাকে ভর্তি করিয়ে দিব। রাইসা হতবিহ্বল নেত্র যুগলে যেন ঠিকরে পড়ছে। এই বাড়িতে আসার পর থেকেই তিনি তাকে ক্ষণে ক্ষণে চমকে দিচ্ছেন, আশা জাগিয়ে তুলছেন এক মায়ের মতো। নাবিলা বেগম রাইসাকে বলেছিল, খুব পড়ালেখা করেছো, এত দূর
হতে হবে না, তোমার পেছনে আর টাকা পয়সা খরচ করতে পারবো না, গান্ডে পিন্ডে গিলছো, এই টাকাই তো দিতে পারবে না, আমার সংসার থেকে আর একটা পয়সাও তোমার পড়ালেখার পেছনে দিতে পারবো না, এটাই শেষ কথা। কিন্তু সানজিদা জোর করে শুধু ভর্তি করিয়েই রেখেছিল, যেহেতু গ্রামের কলেজ, ভর্তি হতে টাকা দিতে হয় না, পরীক্ষার সময় আসতে আসতে ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। মাকে কোনোভাবে রাজি করিয়েছে, বিনিময়ে অবশ্যই তাকে দিন রাত গাধার খাটুনি খাটতে হবে। রাইসার মলিন মুখখানার দিকে চেয়ে মেহেরিমা নওয়ান কপালে ভাঁজ ফেলে বললেন, তোমার পছন্দের কোনো কলেজ আছে যেখানে তুমি পড়তে চাও, নাকি গ্রামের বাড়িতেই পড়তে চাও? রাইসা আলতো করে মাথা নাড়ালো, যার অর্থ পছন্দের কোনো কলেজ নেই, পড়ালেখার আশাই তো ছেড়ে দিয়েছে। আবার নতুন করে মেহেরিমা নওয়ান সেখানে আশার বীজ বপন করলেন। ঠিক আছে, চলো বলেই রাইসাকে রেডি করে নিয়ে গেলেন। গাড়ি থেকে নেমে পড়লো রাইসাকে নিয়েই, হাত ধরে ঢুকে পড়লো নিউ মার্কেটে। রাইসা একবার মেহরিমা নওয়ানের মুখের দিকে তাকিয়ে দেখছে, তো একবার তার অতি যত্নে আগলে রাখা হাতের দিকে তাকাচ্ছে। আশেপাশের মানুষকে দেখার প্রয়োজনীয়তা তার নেই, সে শুধু তার শাশুড়িকে দেখে যাচ্ছে। এই হাত যেন একজন মা ধরেছে, ছেড়ে দিলেই যেন সন্তান হারিয়ে যাবে ভিড়ের মাঝে। আশপাশ দেখিয়ে মেহরিমা নওয়ান সুন্দর সুন্দর কালেকশনের দেখে প্রায় 15টা থ্রি পিস সাথে 10টা কুর্তি নিল। রাইসাকে যেহেতু কলেজে ভর্তি করে দিবেন বলে ঠিক করেছেন, তাই বোরখাও নিল 6টা, সাথে ম্যাচিং হেজাব মেকআপ। সে চায় না তার ছেলের বউ সমাজের চোখের খোরাক হোক, সর্বদা পর্দায় মুড়িয়ে রাখবে, তবেই না সতেজ থাকবে, সদ্য জন্ম নেওয়া ফুলের মতো। 4 জোড়া জুতা সহ যাবতীয় সব জিনিস নিল, যা একটা মেয়ের দৈনন্দিন জীবনে প্রয়োজন হয়। রাইসা আসার পর কিছু দেওয়া হয়নি শ্বশুর বাড়ি থেকে, কাপড় বাবার বাড়ি থেকে যা এনেছিল তাই পরছে। ছেলের বাড়ির তো একটা দায়িত্ব আছে, ছেলে না মানুক তাতে কি আর হয়। এখন নিজের মেয়ে বলে অধিকার দিয়েছে যেহেতু, সব দায়িত্বই পালন করবে। তার ছেলে মুখ ফিরিয়ে নিয়েছে, কিন্তু সে তো পারে না, মেয়েটাকে আগলে রাখবে তার ছায়াতলে। রাইসা মার্কেট খুব কম, শুধু শাশুড়ির দিকেই তাকিয়েছিল। এত মার্কেট কখনো সে করেনি, একটা ড্রেসের পর 2টা ড্রেস কখনো পায়নি। মেকআপের আড়ালেই গড়িয়ে পড়লো 2 ফোঁটা চোখের পানি। তার কাছে এই সব কিছু কল্পনা লাগছে, যেন নিজের অস্তিত্ব বুঝতে পারছে না। চাওয়ার থেকেও বেশি কিছু পেলে সেটাকে খুব সহজে বিশ্বাস হতে চায় না। রাইসারও তেমনই মনে হচ্ছে। মার্কেট শেষ করে গাড়ি করে বাড়ির পথে যাচ্ছিল, তখন রাস্তার পাশে এক ফুচকাওয়ালা দেখে গাড়ি থামাতে বলল মেহরিমা নওয়ান। রাইসাকে বলল, তুমি ফুচকা খাবে? রাইসা মাথা নাড়ালো। মেহরিমা নওয়ান চোখ ছোট ছোট করে চাইলেন, এমন মেয়েও পাওয়া যায় যে ফুচকা পেয়েও খেতে চাইছে না। পরে ভাবলেন হয়তো শরম পাচ্ছে, তাই নিজে গাড়ি থেকে নেমে প্যাকেটে করে আনলেন। মেহেরিমা নওয়ান সোফায় বসে বসে একটা একটা করে ফুচকাতে ডাল মিশিয়ে টক দিয়ে 2 মেয়ের মুখে পুরে দিচ্ছেন, আর দুজনে বাধ্য মেয়ের মতো খাচ্ছে। আনমনে বুকের ভেতরে ব্যথা হলো রাইসার। আপন মানুষের ব্যবহার বুঝি এইরকমই হয়? সামান্যতম ভালো কথার জন্যও কোনো আপন মানুষ ছিল না তার। বাবা তো নিজের ছিল, তারপরও কখনো ছোট থেকে একবারও কোলে নেয়নি। যখন ছোট মায়ে মারতো তখন কত যে আহাজারি করেছিল, আব্বু আমাকে ছেড়ে দিতে বলো, আমি মরে যাব আব্বু, আমার অনেক ব্যথা লাগে আব্বু, আমি আম্মুর কাছে যাব, আমাকে নিয়ে যাও আব্বু, আমি তোমাদের কাছে থাকবো না। বাবা বাবা বলে ডেকেছিল, অথচ পাশেই দাঁড়িয়ে তিনি ধূমপান করেছিলেন। কিন্তু একটিবারের জন্যও ছোট বউয়ের হাত থেকে মেয়েটাকে বাঁচাতে আসেনি, চোখ পর্যন্তও তুলে তাকায়নি। ওভাবেই যতক্ষণে অজ্ঞান হয়ে যায়নি ততক্ষণ পর্যন্ত দমে যেত না। নাবিলা বেগম যেন এই সব পৈশাচিক আনন্দ পায়, যে কোনো কারণে রেগে গেলেই তার হাত ওঠে রাইসার ওপর, এ যেন অভ্যস্ত। বাড়িতে একটা কুকুর পালন করলেও নাকি মায়া হয়, সেখানে রক্ত মাংসে গড়া জলজ্যান্ত অনুভূতি সম্পন্ন একজন মানুষ ছিল রাইসা।
ছোট বুকে দাগ লেগে লেগে একটু একটু করে আজ এত বড় হয়েছে। কি হলো ভাবি, তুমি কাঁদছো কেন? রাইসা চটজলদি চোখের পানিটুকু মুছে নিল। কই আপু, আমি কাঁদছি না তো, এমনি চোখে কিছু হয়তো পড়েছে। মেহরিমা নওয়ান মুচকি হাসি দিয়ে রাইসার মাথায় হাত রাখলো। মার্জিয়াকে মিথ্যা বলতেই পারে, কিন্তু একজন মায়ের চোখ তার সন্তানের চোখের পানি আড়াল করবে কি করে? রাইসা বুঝলো ধরা পড়ে গেছে। মায়েরা বুঝি এমনই হয়, সন্তানের বলার আগেই তার মন পড়ে ফেলতে পারে। হৃদয় ভাঙা কষ্টের কদর করছে মেহরিমা নওয়ান। এই তো মার্কেটে যাওয়ার সময় একটা এতিমখানায় গিয়ে নিজের জমানো 15,000 টাকা দিয়ে আসলো। গতকাল যে রাইসার মাথার ঘন কালো কেশ দেখে অজ্ঞান হয়ে গিয়েছিল মায়ের কথা ভেবে, তারপরেই মনে মনে ঠিক করেছিল কিছু দান করার জন্য, যাতে তার মেয়ের মাথা ভর্তি চুলগুলোই নজর না লাগে। শুধুমাত্র যে মুখে বললেই নজর লাগে এমনটা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আইনাল হক, অর্থাৎ চোখের নজর সত্য, যা একটা উটকেও রান্নার পাতিল পর্যন্ত নিয়ে আসে। রাইসা মাথা নত করে বলল, তেমন কিছু নয় আম্মু। মায়ের কথা বুঝি খুব মনে পড়ছে, বললেন মেহরিমা নওয়ান। মাথা ঝাঁকিয়ে বলল, জি। ক্লাস শেষ করে নিজের কেবিনে গিয়ে বসতেই জিহাদ আর ফাহিম দুটো দৌড়ে আসলো, যেন রিপোর্ট করতে এসেছে। একজন ফোনের মাইক ধরে আছে তেজের মুখের সামনে, আরেকজন আইফোনের ক্যামেরাটা ধরে আছে। গোপন তথ্য পেলেই ফাঁস করে দিবে এই কল্পনা। তেজ বিরক্ত হয়ে বলে উঠল, কি হচ্ছেটা কি? ফাহিম বলল, কি হয়েছে সেটা তো তুই বলবি, আর জিহাদ সেটা ভিডিও করবে। নে শুরু কর। হোয়াট? এসব হোয়াট ফট আমাদের সামনে করবি না, আমাদের প্রশ্নের উত্তর দিবি, তারপর বাকি কথা। তেজ কপাল কুঁচকে বলল, এক, আমি কোনো আসামি নই যে তোরা এইভাবে প্রশ্ন উত্তর পর্ব চালাবি, আর দুই, আমি তোদের উত্তর দেওয়ার জন্য বাধ্যও নই। ঘাটতালার থেকে এমন উত্তরের আশাই করেছিল, কোনো না, কেননা এক কথায় যে ওদের উত্তর দিবে না এটা আগেই তারা জানতো। জিহাদ আর ফাহিম নিজেদের মধ্যে তাকাতাকি করলো। ফাহিম সিরিয়াসনেস বজায় রেখে বলল, আচ্ছা তুই কি বলতো, তুই বাড়ি যাবি না বলে আমাদের ফোন পর্যন্ত নিয়ে বন্ধ করে রেখেছিলি, এত রাতে হঠাৎ কি হলো যার জন্য বেরিয়েও গেলি? আর কোথায় গেলি এটাও বলে যাসনি। জিহাদ বলে উঠল, তুই যাওয়ার পর আম্মু যখন খুঁজে পাইনি তখনই ঝাড়ু নিয়ে আমাদের দুজনকে তাড়া করেছিল। তুই থেকেও আমাদের তেজপাতা করিস, না থেকেও করিস। তোর সাথে থেকে কাহিনীটা এমন হয়ে গেছে আমাদের, যে সামনে গেলে শিং দিয়ে গোতা খাবো আর পেছনে গেলে লাথি। যেমন হাতি, ওই শলা মারলেও লাখ টাকা, আর বাঁচলেও লাখ টাকা। আর তুই থাকলেও আমাদের জীবন, শেষ না থাকলেও শেষ। তোদের এসব ফালতু প্যাচ প্যাচ শোনার টাইম নেই আমার, এখন থেকে বের হ। জিহাদ বলে উঠল, যে না, আমরা উত্তর না নিয়ে বের হব না। ফাহিম দাঁতে দাঁত কেলিয়ে বলে উঠল, তুই এত রাতে কোথায় গিয়েছিলি? সত্যি করে বলতো, বাড়িতে নাকি গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে? উত্তর না দেওয়া পর্যন্ত ওরা যাবে না সেটা তেজ বুঝে গেছে। বাড়িতে গিয়েছিল। তা তোদের সাথে থাকবো কি করে? বাড়িতে বিয়ে বিয়ে বাড়ি শুরু করে নাচানাচি করছিস। একটা ব্র্যান্ড খুলে নাচানাচি করলে তো ভালোই ইনকাম পাবি। এখন যা এখান থেকে, ডিস্টার্ব করিস না। দুজন দুজনের মুখের দিকে তাকালো, যার অর্থ কেউই বুঝলো না দুজনেই বাড়িতে যাওয়ার কথা বলছে। আবার এটাও বলেছিল তেজের বাবার সাথে কথা বলে দেখবে, কিন্তু তেজের এক কথা, সে বাড়িতে যাবে না। হঠাৎ কি এমন হলো যার কারণে এত রাতে চলে গেল? আচ্ছা ভাই, সত্যি বল, তোকে দেখে মনে হচ্ছে কোনো না কোনো ঘাপলা হয়েছে। ফাহিমের কথায় জিহাদ উচ্চ স্বরে হেসে উঠল। চারপাশে তার হাসির প্রতিধ্বনি যেন তাল বাজিয়ে চলছে। ওকে দেখে তোর ঘাপলা মনে হচ্ছে? কিন্তু আমি বলছি শোন,
ওই নিজেই একটা ঘাপলার কারখানা। নিজে জড়িয়ে পড়বে জালে, আর বাঁচানোর জন্য আমরা গেলে আমাদেরকে জালের ভেতরে আটকে বেরিয়ে আসবে। তেজ টেবিল থেকে ডাস্টার হাতে নিয়েই ছুড়ে দিল জিহাদের উদ্দেশ্যে, হুঙ্কার ছড়ল, তোরা এই মুহূর্তে বেরিয়ে যাবি। জিহাদ সরতে সরতেও ডাস্টার এসে বাম হাতের বাহুতে লাগলো। হাত দিয়ে ডলতে ডলতেই তেজের উদ্দেশ্যে বলল, তুই কি মানুষ? এভাবে বন্ধু হয়ে বন্ধুকে আঘাত করতে পারলি? জানিস সবকিছুর আগে বন্ধু, তোর ব্যবহারে আমার মরে যেতে ইচ্ছে করছে। তো বেঁচে আছিস কেন? মরে যা। ফাহিমও দাঁত কেলিয়ে বলল, জনসংখ্যা বেশি হয়েছে, তুই মরে গিয়ে পরিবেশ বজায় রাখ, অবদান পাবি। আর পুরো বিশ্ব তোর এই আত্মত্যাগের কথা স্মরণ করে ফেব্রুয়ারির 31 তারিখে শোক দিবস পালন করবে। মরে যাওয়ার পর অবদান পেয়ে কি করব আমি? আর তোরা দুটো মীর জাফরের চেয়েও বিশ্বাসঘাতক বেশি। ফাহিম দাঁতে দাঁত বের করে বলল, বিশ্বাসঘাতকতা করো না প্রিয়, তুমি ছাড়া আমি কারো নই, তোকে আমারও হতে হবে না, যা ভাগ। বলেই বেরিয়ে গেল জিহাদ। তেজ ভার্সিটি থেকে সবে বাড়ি ফিরেছে, নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলো। মেহরিমা নওয়ান খাবার বেড়ে দিয়ে ছেলের দিকে তাকিয়ে আছে। রাতে ফিরেছে অথচ জানায়নি। সকালে উঠে জিজ্ঞেস করলে বলে, রাতে এসেছি, তাড়াতাড়ি খাবার দাও, অনেক খিদে পেয়েছে। তখনই হন্তদন্ত করে খাবার বেড়ে দিলেন। সকালে উঠে রাইসা মেহরিমা নওয়ানকে হাতে হাতে সাহায্য করে দিয়ে নিজের রুমে গিয়ে বসে আছে। এই ছেলে 3 দিন বাড়ি ছিল না, এক নজর চোখে দেখতেও পারেনি। ছেলেটা বড্ড জেদি হওয়ায় তার বিপরীতে যাওয়াও যায় না। গত রাতের বিষয়টা তেজ বলতে গিয়েও বলেনি। ওই মেয়ে সম্পর্কে কোনো কথাই সে আর মুখে তুলবে না। ঠকবাজের দল সব কয়টা। তেজ খাওয়ায় মনোযোগ দিল। আর কি কি লাগবে তার মা অনবরত জিজ্ঞেস করেই যাচ্ছে। খাওয়া শেষ করে শুধু বলল, মা আমি অফিসে যাচ্ছি, বলেই চলে গেছে। কথার বিপরীতে মায়ের উত্তরের কোনো রূপ অপেক্ষা না করেই বেরিয়ে গেল। রুমের মধ্যে একা বসে আছে রাইসা। তার ভাষ্য মতে এখন বাইরে না যাওয়ার অনুরোধ আছে। ঘরের কোণে বসে তাকিয়ে রইল বারান্দা দিয়ে খোলা আকাশের পানে। তখনই উড়ে গেল এক ঝাঁক পাখি। তাদের কিচিরমিচির শব্দে চারিদিক ভরে উঠল। নীরবতার মাঝেই যেন সুখের শান্তি পেল। পাখিদের মতো স্বাধীন বোধ হয় পৃথিবীতে আর কোনো প্রাণী নেই। ওরা দুই ডানা মেলে পুরো বিশ্ব ঘুরতে পারে, ওরা ধরা ছোঁয়ার বাইরে যেতে পারে। তবে একবার বন্দি দশায় আবদ্ধ হলে ওদের মুক্তির পথ খোলা থাকে না। তেজ আসবে বলে আগে থেকে রাইসাকে খাইয়েছে। তেজ বাড়ি আসলে না জানি কতক্ষণে অফিসে যাবে, ততক্ষণ রাইসা না খেয়ে থাকবে, তাই আগে থেকেই জোর করে তাকে খাইয়ে দিয়েছে। তেজ বাড়ি থেকে বের হলে মার্জিয়া দ্রুত গিয়ে রাইসাকে ডেকে আনলো। সোফায় বসে আছে দুজন। নতুন একটা হিন্দি মুভি রিলিজ হয়েছে, সেটাই রাইসাকে নিয়ে দেখবে। রাইসা বাড়ি থাকতে সানজিদা ওকে নিয়ে মুভি দেখতো অনেক রাত হলে, যাতে করে তার মা না জানতে পারে। সানজিদা ও মার্জিয়ার মতোই আগলে রাখতো তাকে, কিন্তু সব সময় কি আর পারতো? মায়ের বিরুদ্ধে যেতে পারতো না। তবে রাইসাকে নিজের বোনের মতোই দেখতো। তাকে যদি বেশি খাবার খাওয়া দেওয়া হতো, সে লুকিয়ে ঘরে এনে রাখতো, পরে রাইসাকে ডেকে দরজাটা বন্ধ করে তাকে খাওয়াতো। আড়ালে আবডালে খুব আদর করত। অমনদস্যি মায়ের এমন মেয়ে রাইসাও মাঝে মাঝে ভাবে, এদের কোনো মিল নেই কেন? হয়তো সানজিদা আবুর বাবা খুব ভালো ছিলেন, তাই বোধহয় বাবার গুণ পেয়েছে। মেহরিমা নওয়ান বাটিতে করে চানাচুর মুড়ি ঝাল দিয়ে মাখিয়ে এনেছেন। দুজনে বসে বসে মুভি দেখছে আর মেহরিমা নওয়ান ওদেরকে দেখছে। তার দুইটা রত্ন হলো। একটা রত্ন বিয়ে দিলে বাড়ি ছাড়া হবে বলেই হয়তো উপরওয়ালা তাকে আরেকটা খাঁটি রত্ন তার ভাগ্যে লিখে দিয়েছেন। সন্ধ্যা নামলেই দিনের কোলাহল ধীরে ধীরে শান্ত হয়ে আসে। মেহরিমা নওয়ান চুলোয় রান্না চড়াতেই রাইসা গিয়ে পাশে দাঁড়ালো। আম্মু আমি রান্না করি? মেহরিমা নওয়ান মুচকি হাসলো। এইটাই কয়জন ছেলের বউ বলতে পারে।
অনেকেই কাজের ভয়ে আশপাশেও ভেড়ে না, সেখানে নিজে যেচে সে রাইসা রান্না করতে চাইছে। যদিও আসার পর থেকে রান্না করতে দেয়নি, তবে জোর করে থালা বাটি ধুইয়ে দিয়েছে। যতদিন আমি হাঁটাচলা করতে পারবো ততদিন আমিই রান্না করব। যখন দেখবো আর চলার ক্ষমতা নেই, তখন তুমি রান্না করিও, তাহলেই চলবে। এমন কথায় রাইসার মন খারাপ হয়ে গেল। হাঁটা চলা পারবে না মানে সেই বয়স বেড়ে যাবে? তার মায়ের মতো ছেড়ে যাওয়ার ভয় লাগলো। কাচুমাচু হয়ে থাকা মুখের পানে তাকিয়ে মাথায় হাত বুলিয়ে বলেন, তুমি অবশ্যই রান্না করতে পারবে, তবে সেটা শুধু শুক্রবার করে, কারণ কালকে তোমাকে কলেজে ভর্তি করিয়ে আসবো, ঠিক আছে? রাইসা অনুমতি পেয়ে আনন্দিত হলো। হাসলে যে মেয়েটাকে এত সুন্দর লাগে। মেহেরিমা নওয়ান শুধু আল্লাহর কাছে শুক্রিয়া জ্ঞাপন করলো। তেজ যেন মেয়েটাকে মেনে নেয়, সুখের সংসার করে। কিন্তু মনের কোথাও সংশয় থেকেই যাচ্ছে, যদি কোনোদিন না মেনে নেয় তখন রাইসাকে কি করবে? রাইসার জীবনের এখন থেকে অনেক পথ বাকি। সবে তো 16 বছর। এখন নতুন নতুন পৃথিবীর সাথে পরিচিত মেয়েটার ভবিষ্যৎ কি করবেন? নিজ দায়িত্ব তো নিয়ে এসেছেন, তখন যদি কঠিন কোনো সিদ্ধান্ত নিতে হয়। এই ভেবেই দীর্ঘশ্বাস ফেললেন। রাতে সবাই খেয়ে রুমে গেলে রাইসাকে নিয়ে খেতে বসলেন মেহেরিমা নওয়ান। সাথে মার্জিয়াও বসলো। অনেক জোর করে তখন বাবা ছেলের সাথে খাওয়াতে পারেনি। তার এক কথা, রাইসার সঙ্গে বসে সে খাবেই। রাইসা ছোট হলে কি হবে? দুজনের মাঝে ধীরে ধীরে সংকোচের পর্দা উঠে যাচ্ছে। শোনো, তোমাকে একটা কথা বলার ছিল। স্ত্রীর কথায় মাহতাব নওয়ান জানার জন্য বলল, হ্যাঁ বলো, কি বলবে? রাইসাকে কলেজে ভর্তি করাতে যাচ্ছি। এ তো ভালো কথা। আমিও বলতে চাচ্ছিলাম, তুমি যেহেতু বলছো অবশ্যই করাবো। মেয়েটার চেহারায় অদ্ভুত মায়া আছে, তাই না মেহেরিমা? মেহেরিমা নওয়ান মৃদু হাসলেন। জানেন, আমিও প্রথমে ভেবেছিলাম মেয়েটাকে বোধহয় সহ্য করতে পারবো না। এত বড় মিথ্যা কথা বলে বিয়ে, তার উপরে তেজ বাড়ি ছেড়ে চলে গেল। বিষয়টা একদম মেনে নিতে পারিনি। তবে রাইসার মলিন মুখ আমার সব ভাবনা চুপ করে দিয়েছে। এমন নয় যে ওর গায়ের রং ফর্সা বলে আমি তাতে ভুলে গেছি। মেয়েটার মায়াবী চেহারায় আমাকে আটকে দিয়েছে। এই জায়গায় কালো মেয়ে হলেও আমার সিদ্ধান্ত একই থাকতো। যা হওয়ার হয়ে গেছে। এখন যদি তেজ না মানে, তাহলে আমাদেরকেই দায়িত্ব নিতে হবে। যখন মেয়েটা আমাকে আম্মু বলে ডাকে, এতটা মধুর লাগে বলে বোঝাতে পারবো না। মনে হয় কত বছর আম্মু ডাকার চেষ্টাই ছিল মেয়েটা। দুজনেই মত দুজনেই মত দিলেন। সকালে অফিসে যাওয়ার সময় মাহতাব নওয়ান নিজে গাড়ি করে নিয়ে যাবে ভর্তি করাতে। সুখময় সংসারে মতামতের মিল থাকলে বাকি কিছুর দরকার হয় না। মেহেরিমা নওয়ান ও মাহতাব নওয়ানের বিয়েটা হয়েছিল পারিবারিকভাবে। তবে তাদের মধ্যে মানিয়ে নিয়ে সংসার করতে করতে বোঝাপড়াটা বেশ হয়েছে। একে অপরের চিন্তা ভাবনারও কি ভয়াবহ মিল। একে অপরকে ভীষণ ভালোবাসে। মেহেরিমা নওয়ান দুই হাতে তার নিজের সংসার সামলাচ্ছেন। দুজনেই খুব সুখী তাদের ছেলে মেয়েকে নিয়ে। দুশ্চিন্তায় কেবল তেজকে নিয়ে। সে এরকম রাগী স্বভাবের বলে ভয়ে ভয়ে থাকতে হয়। রাইসা আর মার্জিয়া গাড়ির পেছনের সিটে বসে আছে। মাহতাব নওয়ান ড্রাইভ করছে তার পাশের সিটে। তার স্ত্রী মেহেরিমা নওয়ান বসে আছে। গাড়ি একটু ফাঁকা পেলেই ছুটে চলছে। শহরের রাস্তায় চারপাশে গাছগাছালিতে ভরপুর। রাইসা গাড়ির জানালা দিয়ে তাকিয়ে সেই দৃশ্যগুলোই দেখছে। গ্রামের মানুষের কাছে শহর একটা স্বপ্ন, যেখানে সবার ঘুরে দেখার ভাগ্য হয় না। কিন্তু পরিস্থিতির কারণে রাইসা সারা জীবনের নিবাস হলো এই শহর। মার্জিয়া হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে আর এক একটা জায়গার নাম বলে দিচ্ছে। রাস্তার পাশে গাড়ি থামলো। মাহতাব নওয়ান সবাই নেমে পড়লো। চোখের সামনের গেটে দুই পাশে গোটা গোটা ইংলিশে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। অক্ষরগুলো দেখতেই উজ্জ্বল ও প্রতিফলিত, যা স্টেনলেস স্টিল বা অ্যালুমিনিয়ামের মতো ধাতব পদার্থ দিয়ে তৈরি। চোখের সামনে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি দেখে রাইসা আবেগে আপ্লুত হয়ে গেল। এটা তার স্বপ্ন ছিল।
এই ভার্সিটিতে পড়তে যাওয়া কত স্টুডেন্ট যে আবেগ, সেটা তার আর আলাদা করে বলতে হয় না। এত সুন্দর ডিজাইন করা গেটের নকশা দেখলেই একদম রাজকীয়। তাহলে ভেতরের মতো সুন্দরও হতে পারে ভাবা যায়। ভাত হয়েছে কিনা সেটা জানার জন্য একটা ভাত টিপলেই যথেষ্ট। আলাদা করে সব ভাত টিপে দেখতে হয় না। তেমনি ভার্সিটির সৌন্দর্য ভেতরে গিয়ে দেখতে হয় না, বাইরে থেকেই বোঝার বিষয়। কেমন সৌন্দর্য হতে পারে, রাইসা মনে মনে ভাবলো। তাকে তো কলেজে ভর্তি করাতে এনেছে, এখানে কেন নিয়ে আসলো? মার্জিয়া রাইসাকে বলল, এটাই জিইউ ভাবি, আর দেখেছো কত সুন্দর? রাইসা মাথা কাত করলো, অস্পষ্ট স্বরে বলল, আপু তুমি এখানে পড়ো তাই না? মার্জিয়া একটু হাসলো, হ্যাঁ ভাবি, আমি এখানেই পড়ি। বারবার ভাবি ডাকটা কেমন অস্বস্তিকর হয়ে যাচ্ছে, তাই মার্জিয়া হাত নেড়ে আস্তে আস্তে বলল, আপু আমার একটা কথা রাখবে? অবশ্যই, বলো কি বলবে। প্লিজ আপু, আমি তুমি আমাকে ভাবি বলো না, আমি তোমার ছোট বোনের মতো, তুমি আমাকে নাম ধরে ডেকো, এতে আমার অনেক ভালো লাগবে। মার্জিয়া রাইসার কথাটা বুঝতে পেরে বলল, ঠিক আছে, এখনই বলছি। তবে আমার ভাইয়া যেই দিন তোমাকে মেনে নিবে সেই দিন থেকেই কিন্তু আবারও ভাবি ডাকবো, বিকজ আমার একটাই ভাই। যদি ভাবি বলে ডাকতেই না পারি কেমন লাগবে? জীবন থেকে ভাবি ডাকটা চলে যাবে, এটা আমি মানতে পারবো না। রাইসা মৃদু হাসলো, এই হাসিতে যেন নিজের প্রতি নিজেরই অবজ্ঞা। যেখানে তার মুখ পর্যন্ত দেখেনি সেখানে তাকে মেনে নিবে, এ যেন খরায় বৃষ্টি চাওয়ার মতো দণ্ডনীয় অপরাধ। তার জীবনে এই কয়টা মানুষই সুখের চাবিকাঠি হয়ে উঠেছে, এতেই চলবে, বেশি সুখী হতে নেই। তবে জীবনের মানে বুঝবে কি করে? একটা কথাই আছে তো, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে? ভাবতে ভাবতেই রাইসার হাতখানা নিজের মুঠোয় পুরে নিল মেহরিমা নওয়ান। তারপর হাঁটা ধরল। একটা গেটের সামনে বাংলায় গোটা গোটা অক্ষরে লেখা আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ। দুই পাশ দিয়ে বৌগেন ভিলিয়া ফুলের গাছ গেটের শোভা বাড়িয়ে তুলেছে। অফিস রুমে যেতেই প্রিন্সিপাল উঠে দাঁড়ালো। একে অপরকে সালাম দিয়ে আলাপ বিনিময়ে ব্যস্ত। মাহতাব নওয়ান প্রিন্সিপালের বন্ধু, সেই সুবাদে এখানে কথা বলে রেখেছেন যাতে রাইসাকে ভর্তি করে নেয়। তাহলে মেয়ে দুটো একই জায়গায় থাকবে, রাইসার কোনো সমস্যা হলে মার্জিয়া তাকে দেখে রাখতে পারবে। এখানে ভর্তির জন্য এক্সাম দিয়ে টিকতে হয়, সেখানে রাইসা এমনি এমনি ভর্তি হতে পারলো, এটা ভাগ্যের ব্যাপার। সবকিছু হয়েছে এই মানুষগুলোর জন্য, যারা বাবা মায়ের চেয়ে বেশি ভেবে চলেছে তাকে নিয়ে। ভর্তির কাজ শেষ করলো। মেহরিমা নওয়ান রাইসাকে নিয়ে বলল, তুমি আজকে থেকেই ক্লাস করতে চাও? রাইসা কিছু বলার পূর্বেই প্রিন্সিপাল বলে ওঠে, ভাবি ওকে আজকে থেকে ক্লাস শুরু করে দিতে বলেন, এমনি অনেক পড়া এগিয়ে গেছে, প্রথম দিন অস্বস্তি, আর দুই একজনের সাথে কথা বলতেই পেরিয়ে যাবে। আজকে না হয় সবার সাথে একটু ফ্রি হয়ে নেবে, কাল থেকে ক্লাস করতে অসুবিধা হবে না। কিন্তু কালকে যদি প্রথমে আসে তাহলে আরো একদিন লেট হবে, এটাই স্বাভাবিক। আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছেন? রাইসা মেহরিমা নওয়ানের মুখের দিকে তাকিয়ে আছে। তার অনুমতি ব্যতীত রাইসা বিন্দু মাত্রও নড়বে না। মাহতাব নওয়ান বলল, ঠিক আছে, তাহলে আজকে থেকে ক্লাস করুক। মেহরিমা নওয়ানও রাইসার মাথায় হাত রেখে বলল, আজ থেকে ক্লাস করো, ক্লাস শেষে দাঁড়িয়ে থাকবে, আমি নিতে আসবো কেমন? তার আগে যদি মার্জিয়া আসে তো ওর সাথেই যেও। রাইসা মাথা ঝাঁকালো, কিন্তু বুকের ভেতরে ধুকপুক করছে অজানা ভয়ে। না জানি শহরের মানুষের ব্যবহার হয়তো সেরকমই হবে, তাদের কথাবার্তা আচার আচরণের সাথে সে চলতে পারবে তো? এই ভেবেই আরো বেশি কাঁপাকাঁপি শুরু হয়েছে। শাশুড়ির দিকে এক নজর চাইতেই মেহেরিমা নওয়ান চোখের ইশারায় শান্ত থাকতে বললেন, এত ভয় পাওয়ার কি আছে? ভয় পেলেই ভয়রা জেঁকে বসে। যত নিজেকে স্ট্রং মনে করবে, আশেপাশের সবকিছু নিজের থেকেও নগণ্য মনে হবে। জয়ী হতে হলে আগে ভয়কে উপেক্ষা করতে হবে।
ভয় কেবলই একটা ছোট্ট অনুভূতি, এর কাছে স্বপ্ন অনেক বড় হয়। রাইসা বলার মতো ভাষা খুঁজে পেল না। আসলেই এত সুন্দর করে সব কথার ব্যাখ্যা কিভাবে করেন তিনি? হয়তো এই জন্যই মা বলা হয়। মায়ের কাছে সন্তানের সব সমস্যার সমাধান আছে। যদি কেউ একের ভেতরে সবকিছু বলে কিছু আছে, তবে নিঃসন্দেহে সেটা হলো মা, যার একজনের মধ্যে সব গুণ দিয়ে রেখেছেন সৃষ্টিকর্তা। ক্লাসে গিয়ে দেখে সব বেঞ্চ প্রায় ভরা। পেছনের একটা সিটে একজন মেয়ে একা বসে আছে। তার সাথে বসতে বলল। রাইসা ধীর পায়ে হেঁটে গিয়ে সবার সামনে সেই মেয়েটিকে পাশে বসালো। ক্লাস চলছে। রাইসা সেই দিকে মনোনিবেশ করলো। পাশের মেয়েটি ইনিয়ে বিনিয়ে রাইসাকে দেখে বলল, তুমি কি নতুন? রাইসা কথা ছাড়াই মাথা ঝাঁকালো শুধু। বাহ, তাহলে তো তোমার কোনো বন্ধু নেই, তাই না? পূর্বের ন্যায় এবারেও মাথা ঝাঁকালো রাইসা। সেই মেয়েটি কিছুটা কপাল কুঁচকে তাকিয়ে বলে, তুমি কি বোবা? জি, জি না। রাইসার এমন ঘাবড়ে যাওয়া দেখে পাশের মেয়েটি বলল, আরে ঘাবড়াচ্ছ কেন? আমি কি বাঘ নাকি ভাল্লুক যে তোমাকে খেয়ে ফেলবো? রাইসা কিছুই বলল না। মেয়েটি আবারও বলল, আমার নাম রিম। তোমার নাম কি? আমি, জি রাইসা। রিম চমকে উঠল। রাইসার হাত ধরে ঝাঁকিয়ে নিজেকে দিয়ে কে ঘুরিয়ে নিল। এই, আমার নাম রাইসা, তোমার নাম রিম, এর মানে বুঝতে পারছো? রাইসা অসহায় চোখে তাকালো, সাথে রিমের এমন কাণ্ড হকচকিয়ে গেল। এই মেয়ে কি করতে চাইছে? রিম আবারও বলল, এর মানে আমাদের দুজনের বন্ধুর ওপরই থেকে সেটা সেট করা। দেখো, দুজনের নামেরও কি সুন্দর মিল। তার উপরে তুমিও প্রথম দিন, আমিও। দুজনের ছিটও একই। মন চাইছে এই খুশিতে একটা নাচ করি। রাইসা কিং কর্তব্য বিমূঢ়। সে যতটাই শান্ত, তার ঠিক বিপরীতে ততটাই চঞ্চল হলো রিম। এই কয়েক মিনিটে এত বকবক করেছে, রাইসার কান আর কান নেই। নিজেকে রিমের বক্তব্যের শ্রোতা মনে হয়েছে। তোমার বাসা কোন দিকে? রিমের এমন প্রশ্নে রাইসা আমতা আমতা করলো। সে নিজেকে তো ও জানে না, তাহলে রিমকে কি করে বলবে? কি হলো, তোমার বাসা কোন দিকে? আসলে আমি জানি না। রিম যেন আকাশ থেকে পড়লো। নিজের বাড়ির ঠিকানা বলতে পারছে না এই মেয়ে, তাহলে বলার কি আছে এখানে? জানো না? এটা কেমন কথা? তুমি কি আমার সাথে মজা করতেছো? না না, মজা কেন করব? আসলে আমি এখানে নতুন এসেছি তো, তাই। ও আচ্ছা, আগে বলবে তো। আমি ভেবেছি আমার সাথে মজা করছো। মার্জিয়া ইতিহাস ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আর সেই ডিপার্টমেন্টেরই টিচার হলো জিহাদ। ক্লাসে প্রায়ই মেয়েই ক্রাশ এই যুবক, অথচ তার দুই চোখে একজনেতেই আবদ্ধ থাকে। ক্লাসের মধ্যেই এক একজন বলছে, স্যারকে আজকে হেব্বি লাগছে মাইরি। আমাদের এই ভার্সিটিতে স্যারদের ওপরে ক্রাশ খেয়েই লাইফ শেষ হয়ে যাবে। এই স্যারকে কত আকারে ইঙ্গিতে বোঝায় যে আমি তাকে পছন্দ করি, কিন্তু তখনই বলে, আমি বুঝতে পারছি তুমি বাক প্রতিবন্ধী, কিন্তু তোমার ভাষা ঠিক আমি বুঝতে পারছি না, দুঃখিত, বলেই সেখান থেকে চলে যায়। আর বেচারা সেভাবেই হা হুতাশ করতে থাকে। নীল রঙের শার্ট পরে আছে, প্যান্টের পকেটে হাত গুজে সুন্দর করে বর্ণনা করে পড়াচ্ছে জিহাদ। আর মুগ্ধ হয়ে মার্জিয়া তাকে দেখে যাচ্ছে। কিশোরী বয়সে কতই না পাগলামি করেছিল এই লোকটাকে ভালোবেসে। আজ সে সফল। জিহাদও তাকে ভালোবাসে। বন্ধুর বোন বলে প্রথমে এড়িয়ে চললে সেও একসময় মার্জিয়ার পাগলামিগুলো অনুভব করে। ভালোবাসা হুট করেই হয়ে যায়, এতে কারোর হাত থাকে না। কারোর সাথে ধাক্কা লাগতেই মেজাজ তরতর করে বেড়ে গেল তেজের। ফাহিম ফোন করতেছে তেজ এখন কোথায়, তারা একসাথে লাঞ্চ করতে যাবে বলে। ফোনে কথা বলতে বলতেই শহীদ মিনার চত্বরের সামনে দাঁড়াতেই কেউ একজন ধাক্কা মারলো। চোখ তুলে নজর দিতেই আরো চটে গেল। আসলে ধাক্কা দেওয়া মানুষটা ছিল একটা মেয়ে। মেয়েটা দ্রুত সরে গিয়ে তেজের দিকে তাকাতেই চক্ষু চড়ক গাছ। যুবকটি ছিল তার থেকেও লম্বা, যাকে দেখতে মেয়েটির পুরো মাথার ওপর দিকে তুলে গেল।
তেজ দেখল বোরখা হেজাবের আড়ালে দুটি ভীতু চোখ, স্বচ্ছ চোখের সাদা পর্দায় কালো দুটি মণি, অদ্ভুত আকর্ষণীয় লাগছে। আনমনেই বলে উঠল, মৃগনয়নী। রাইসা ভয়ে 2 পা পিছিয়ে গিয়ে মাথা নত করল। ক্লাস ছুটি হয়ে গেছে, সবাই যে যার মতো চলে যাচ্ছে। রাইসাও আশেপাশে তাকিয়ে মার্জিয়া আর মেহেরিমা নওয়ানকে খুঁজে চলেছে। বুকের ভেতরে অজানা ভয় হানা দিয়েছে। কোথাও কেউ নেই, আছে ক্যাম্পাস ভর্তি মানুষ, তবে তাদের মাঝে রাইসার নিজেকে শূন্য লাগছে। হাঁটতে হাঁটতে কখন যে ধাক্কা লেগে গেল খেয়ালই করতে পারেনি। 2 হাত সমান তালে কসলিয়ে যাচ্ছে রাইসা, সামনে তার অচেনা এক যুবক। না জানি এই ধাক্কার জন্য কি শাস্তি হয়। কি করে তুই থেমে গেলে? কিরে, তুই থেমে গেলি কেন? কি বলছিলি বিড়বিড় করে? বলল ফাহিম। তেজ নিজেকে প্রস্তুত করে বলল, তোরা দাঁড়া, আমি আসছি। বলেই ফোনটা কেটে সামনে তাকিয়ে দেখে মেয়েটি নেই। রাইসা রাস্তার দিকে তাকাতেই দেখলো মার্জিয়া হেঁটে আসছে, অমনি চোট লাগিয়েছে। কি হলো, তুমি হাঁপাচ্ছ কেন? আর এভাবে দৌড়ে আসলে যে, ভয় পেয়েছো? রাইসা সত্যি ভয় পেয়েছিল। আমি তোমার ক্লাসের ওখানে গিয়েছিলাম তোমাকে নিতে, কিন্তু দেখি সবাই চলে এসেছে। তখনই হন্তদন্ত পায়ে এগিয়ে আসছে মেহেরিমা নওয়ান। মার্জিয়া ও রাইসা দুজনেই এগিয়ে গেল তাকে দেখে। 2 মেয়েকে দেখে যেন শান্তির নিঃশ্বাস ছাড়ল। একে রাইসা নতুন, তার উপরে মেহেরিমা নওয়ান। রান্না শেষ করতে করতে একটু দেরি হয়েছে। যদি মেয়েটা খুঁজে না পেয়ে ভয় পায়। এসে যখন 2 মেয়েকে একসাথে দেখলো, তখন বুকটা জড়িয়ে গেল। 2 মেয়েকে নিয়ে বাড়ি ফিরলেন মেহেরিমা নওয়ান। বিকেলের দিকে বসে আছে রাইসা আর মার্জিয়া, দুজনেই টিভি দেখছে। মেহেরিমা নওয়ান নুডলস রান্না করে দুজনের সামনে দিল। টিভি দেখতে দেখতে খেয়ে নাও। দুজনে খেতে খেতে টিভি দেখছে। খাবারে মনোযোগে দুজনেরই বিভোর। তখনই বাইরে থেকে বাইকের হর্ন বেজে উঠল। মার্জিয়া চেঁচিয়ে উঠল, মা, ভাইয়া এসেছে। বলতে বলতেই তেজ দরজায় এসে দাঁড়িয়েছে। রাইসা ভয়ে ঢোক গিলে তাড়াহুড়ো করে ওড়না দিয়েই মাথায় লম্বা করে ঘুমটা দিল। মার্জিয়া রাইসাকে আড়াল করে বসেছে যেন তেজ দেখতে না পারে। এই সময় মূলত বাসায় আসে না, তাই টিভি দেখতে বসেছে। মেহরিমা নওয়ান ভয় না পেলেও আশঙ্কায় আছেন, ছেলে যদি রাইসাকে দেখে ফেলে তখন কিরকম পরিস্থিতির সৃষ্টি হবে। ছেলে যদি আবারও চলে যায়, কিভাবে ফেরাবেন? সাদা শার্ট গায়ে, কোট হাতের ভাঁজে করে, আওলা ঝাওলা চুলে বাড়িতে আগমন হলো তেজের। তেজ নিজের রুমে যেতে গিয়েও হঠাৎ 2 পা থেমে গেল। সিঁড়ি থেকে পেছনে ঘুরে দাঁড়ালো। তোমরা এভাবে দুজনে একসাথে লেগে দাঁড়িয়ে আছো কেন? তেজের কথায় দুজনেই কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। মার্জিয়া বলে, কি বলছো এইসব ভাইয়া? কানে কম শুনিস? এভাবে দাঁড়িয়ে আছিস কেন? মনে হয় পেছনে কিছু লুকিয়ে রেখেছ দুজনে মিলে। রাইসা পেছনে বসে শুধু শুকনো গলা জিভ দিয়ে ভিজিয়ে নিচ্ছে। না জানি আজ কি অঘটন হয় তার জন্য। তাকে দেখে যদি তেজ আবারও বাড়ি থেকে চলে যায়, তখন যদি আর না ফেরে, এর জন্য তো দায়ী একমাত্র রাইসা। মেহরিমা নওয়ান গম্ভীর স্বরে বলে, আমরা কি লুকাতে যাব? তুই বেশি বেশি ভাবছিস কেন? যা, গিয়ে ফ্রেশ হয়ে আয়, খাবার দিচ্ছি। তেজ চলে গেল, কথা আর বাড়ালো না। তবে মনে মনে সন্দেহ ঠিকই করেছে যে কিছু তো একটা লুকাতে চাইছে তার থেকে। রাইসা চটজলদি তেজ যাওয়ার পরেই নিজের রুমে গেল। সন্ধ্যার সময় রাইসা গিয়ে মেহরিমা নওয়ানের সাথে হাতে হাতে রান্নার জোগাড় দিয়ে দিচ্ছে। বিকেলে বাজারে গিয়ে রাইসার জন্য নতুন বই এনে দিয়েছে। যেহেতু ভর্তি করিয়েছে, পড়ার জন্য বই তো লাগবেই। রাত যখন 10টা, তখন রাইসার পানির তেষ্টা পেয়েছে অনেক। কিন্তু সেই দিনের মতো একই অবস্থা, ঘরে এক ফোঁটাও পানি নেই। বোতল হাতে নিয়ে আল্লাহ আল্লাহ করতে করতে নিচে নামলো। সেই দিনের মতোই ভয় লাগছে। বারান্দা দিয়ে যাচ্ছে, এমন সময় দরজা দিয়ে কেউ প্রবেশ করছে। এত রাতে কে আসবে ভেবেই বুকটা স্যাঁত করে উঠল। যদি সেই মানুষটা হয়, এই ভেবেই ওড়না মাথা থেকে টেনে নিজের মুখটা ঢাকলো। আস্তে আস্তে বেসিংয়ের দিকে এগোতেই কড়া কণ্ঠের হুংকার আসলো,
সাথে সব লাইটও জ্বলে উঠল। হেই, হু আর ইউ? হোয়াট আর ইউ ডুইং হিয়ার? রাইসা ভয়ে কাঁপুনি উঠে গেছে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, ঠিক সেম কাহিনী। সেই দিন শুধু অন্ধকার ছিল, আর আজকে লাইট জ্বালানো। পানির বোতল দু হাতে চেপে ধরে আছে। যেই ভয় পাচ্ছিল ঠিক সেটাই চারপাশে নিস্তব্ধতা বিরাজ করছে, যেন ঝড়ের পূর্ব লক্ষণ। রাইসা চুপ করে দাঁড়িয়ে আছে এক জায়গায়, নড়াচড়া করতেও যেন ভুলে গেছে। তেজি সরু দৃষ্টিতে নজর বোলাতেই সামনে উদীয়মান হলো এক মেয়ে। মেয়ে নাকি ছেলে তা বোঝা দায়, কারণ মুখোশের আড়ালে যেমন যে কেউ লুকিয়ে থাকতে পারে, হোক ছেলে কিংবা মেয়ে। তেমনি ঘোমটার আড়ালে কে আছে সেটা বলতে পারা মুশকিল। সালোয়ার কামিজ যেহেতু পরে আছে, মেয়েই মনে করলো। এই, কে তুমি? আর এভাবে ঘোমটা টেনে নতুন বইয়ের মতো এত রাতে ঘোরাফেরা করছো কেন? রাইসা আতকে গলা শুকিয়ে কাট। সত্যি তো, রাইসা নতুন বউ, তার উপরে তার চেহারা একজনকে না দেখানোর কড়া নিষেধাজ্ঞা জারি আছে। তেজ মুখভঙ্গির পরিবর্তন করলো। এতক্ষণে মাথায় আসলো এটাই সেই মেয়ে। তেজের চোয়াল শক্ত করলো। মাথার ভেতরে একটা কথাই বেজে চলেছে, এই মেয়ের পরিবারের জন্যই তাকে বিয়ে করতে হলো। মেয়েটা পালিয়ে গেছে, তার উপরে আরেকজনকে ঝুলিয়ে দিয়ে গেছে, ঠাকুমার ঝুলির মতো। ঝংকার দিয়ে উঠল, এই মেয়ে, বাড়িতে বলে দেয়নি আমার সামনে না আসতে? তারপরেও আমার সামনে এসেছিস কোন সাহসে? এত রাতে বাড়ি ফিরেও শান্তি নেই। সেই অভিশপ্ত মেয়ের সাথেই দেখা হলো বলেই পাশে থাকা ফুলদানিতে সজোরে লাথি মেরে ভেঙে ফেলল। রাইসা ভয়ে ভয়ে কেঁদে উঠল, তবে সেটা খুবই ধীর গতিতে। তেজ সাপের মতো ফোঁস করছে। হাত দুটো মুঠো করে দেওয়ালে সজোরে আঘাত করে চেঁচিয়ে বলো, এখনো এখানে দাঁড়িয়ে আছিস? আমার চোখের সামনে থেকে চলে যা, নয়তো কি করব আমি নিজেও জানি না। তোর জীবন মূল্যবান হলে আমার সামনে আসবি না। রাইসা ঘোমটাটার আড়ালে নীরবে অশ্রু ঝরিয়ে ফেলছে। মেহেরিমা নওয়ান রাতে বেশি পাওয়ারের ঔষধ খায় বলে রাতের ঘুমটায় একটু কড়া, সহজে উঠতে পারে না। তাই ফুলদানি ভাঙার আওয়াজ পেল না। ঘরের ভেতরে ভাঙা ফুলদানির টুকরোগুলো ছড়িয়ে আছে মেঝে জুড়ে, যেন তেজের রাগের প্রতিটি শব্দ সেখানে আটকে আছে। রাইসা আর এক মুহূর্তও দাঁড়ায়নি, পা টেনে টেনে সিঁড়ির দিকে এগিয়ে যায়। বুকের ভেতর ধুকফুক শব্দ, কান্নাটা গলায় দলা পাকিয়ে আছে, কিন্তু বের হতে পারছে না। এই বাড়িতে কাঁদলেও চুপ করে কাঁদতে হয়, নয়তো সবাই জেনে যাবে। ঘরে ঢুকে দরজাটা আস্তে করে লাগিয়ে দেয়। দরজা বন্ধ হতেই হাঁটু ভেঙে মেঝেতে বসে পড়ে। ঘোমটার ভেতরে মুখটা লুকিয়ে হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করছিল, কিন্তু ঠোঁট কামড়ে ধরে নিজেকে থামায়। বাইরে তেজ এখনো অস্থিরভাবে হাঁটছে, রাগে বুক ওঠানামা করছে। চোখের সামনে বারবার ভেসে উঠছে সেই রাতের কথা, বিয়ের রাত, যে বিয়েটার জন্য তার জীবনটা এভাবে উল্টে গেছে। সব দোষ ওই মেয়েটার। মনে মনে নিজেকে বোঝানোর চেষ্টা করছে সে, কিন্তু কোথাও যেন একটা অস্বস্তি গেঁথে থাকে। হাওয়া জোরে বইছে, জানালার পর্দা দুলে উঠছে। ঠিক এই হাওয়ার মতোই তেজের ভেতরের অস্থিরতা। হঠাৎ মনে পড়ে যায় সেই ভার্সিটির মেয়েটির চোখ দুটো। সেই চোখে শুধু ভয় ছিল না, ছিল সাথে ছিল সম্মোহনী এক জাদুর ক্ষমতা। তেজ আর কিছু ভাবতে পারছে না, এই বিয়েটা তার জীবনের সবচেয়ে বড় ভুল। অন্যদিকে রাইসা বিছানার এক কোণে বসে আছে, চোখের পানি শুকিয়ে এসেছে, কিন্তু চোখের ভেতরে জমে আছে এক রাশ শূন্যতা। আকাশের দিকে নিষ্পলক তাকিয়ে রইল। খোদা যাকে অভাগী করে তাকেই বুঝি পৃথিবীর সব দুঃখ কষ্টের সাথে পরিচয় করিয়ে দেয়। জন্ম থেকে যার কপালে হাসির রেখা ফুটে ওঠেনি, সে কিভাবে সুখের সাথে সাক্ষাৎ করবে? মানুষ বলে দুঃখের সময় দেওয়া কষ্টগুলো যেন সারা জীবন মনে গেঁথে যায়, কখনো মন থেকে সেই আঘাতগুলো মোছানো যায় না। কিন্তু রাইসা কোনো কোন আঘাতের কথা মনে করবে? তাকে তো প্রতিনিয়ত আঘাত করে ঝরিয়ে দিয়েছে। সুখে থাকলে দুঃখের আঘাত বোঝা যায়, কিন্তু সারা জীবন দুঃখের সাথে পরিচয় থাকলে দুঃখ বুঝবে কি করে?
দুঃখকে আর নতুন করে কি আর দুঃখ দিবে? তাহলে তো কষ্টেরাও লজ্জা পাবে। রাত পেরিয়ে ভোর হয়ে গেছে। সকাল সকাল মেহেরিমা নওয়ান ঘুম থেকে উঠে নিচে এসে দেখে মেঝেতে পড়ে আছে আস্ত এক ফুলদানি টুকরো টুকরো হয়ে। এটা কার কাজ বুঝতে মিনিট সময় লাগলো না তার। এই বাড়িতে একমাত্র একজনেরই কাজ ভাঙচুর করা। রাইসা ক্লাসে প্রবেশ করতেই মাঝে এক বেঞ্চ থেকে জোরে ডেকে উঠল, এখানে আসো। রাইসা নজর দিতে লক্ষ্য করলো কালকের সেই বকবকানি করা রিম। কাছে গিয়ে বসতেই এক টানে রাইসার পাশ ঘেঁষে এসে বসলো। উফ, তুমি জানো কতক্ষণ থেকে তোমার জন্য অপেক্ষা করছি, তোমার জন্য জায়গাও রেখেছি। পরে ভাবলাম তুমি হয়তো আসবে না। রাইসা কিছুটা চমক পেল। এই তো মাত্র একদিনের পরিচয়ে এই মেয়েটা তার জন্য সিট পর্যন্ত ধরে রেখেছে। এত সুন্দর ব্যবহার। অবশ্য ক্লাসের সবার ব্যবহারই সুশীল। স্মৃতির পাতায় ভেসে উঠল গ্রামের স্কুলের কিছু কাহিনী। রাইসাকে সবাই মিলে উপহাস করত। অতিরিক্ত সুন্দরী বলে সবাই অহংকারী বলেও ডাকতো। একবার তো চকের সমস্ত গুঁড়ো রাইসার মাথায় ঢেলে দিয়েছিল। চোখ মুখ পুরো ভূতের মতো সাদা ছিল। ছোট থেকে বড় সবাই তাকে দেখে শুধু হেসেছিল। সেই দিনের অপমান এখনো মনে পড়ে। গ্রামের মেয়েরা খুব হিংসাত্মক ছিল। সে ভেবেই ধারণা করেছিল শহরের লোক তো আরো বেশি ভয়াবহ হবে। এতটা চমকপ্রদ তো হবে হয়তো কল্পনাও করেনি। মনে মনে বলে উঠল, শুধু যার সূত্রে এখানে আসা সেই আমাকে সহ্য করতে পারছে না, আর বাকিরা আমাকে ভালোবাসতে সামান্যতম দ্বিধা করছে না। রাইসা আর রিম ক্লাস শেষ হতেই বেরিয়ে পড়ল, কিন্তু বেঘাত ঘটল একটু এগিয়ে এসে। রিম হাত ধরে রেখেছে বকুলতলা নিয়ে যাবে বলে। বকুলতলা ভরে থাকে বকুল ফুলের সুবাসে। পুরো ঘাসের ওপরে বকুল ফুলের ছড়াছড়ি। মেয়ে মনের কোমল আর মেয়েদের দুর্বলতা ফুলের মতোই জিনিসের আটকায়। রিম হাত ধরে ঠায় দাঁড়িয়ে রইল, রাইসাকে না নিয়ে যাবে না। এদিকে রাইসা ভয় পেয়ে আছে, যদি মেহেরিমা নওয়ান এসে খোঁজে খুঁজে না পাই তখন কি হবে। কি হলো, চলো না। আসলে আম্মু এসে যদি আমাকে না পায় অনেক চিন্তা করবে। আরে, এই যাব আর এই আসবো, টেনশন নিও না। রাইসাকে জোর করে টেনে নিয়ে গেল। ওর কথা শোনার জন্য একটুও অপেক্ষা করলো না। আসলেই জায়গাটা এত সুন্দর মনোরম বলে বোঝানো যাবে না। পুরো মাঠ জুড়ে কেবলই একটাই বকুল ফুলের গাছ। হাত দিয়েই গাছের ডাল পাতা ছুঁয়ে দেওয়া যায়। দুজনের হাত ভর্তি ফুল তুলে নিল। এদিকে রাইসার মন ব্যাকুল হয়ে আছে, যদি তার শাশুড়ি এসে দেখে সে নেই তাহলে কি হবে। হয়েছে, চলো আমরা যাই। রাইসা কথাটা বলে এমন অসহায় চোখে তাকালো রিমের দিকে। রিমও আর দেরি করলো না, রাইসাকে নিয়ে গেটের দিকে যাচ্ছিল। তখনই একটা ছেলের ডাক পড়ল। রাইসা ভয়ে জমে গেল। কয়েকজন ছেলে মেয়ে নিয়ে গোল হয়ে বসে আসছে। ডাকটা সেই দিক থেকেই আসছে। রিম স্বাভাবিকভাবেই দুজনেই এগিয়ে গেল। জি বলুন, আমাদের ডাকছিলেন? তাদের মাঝে একজন বলে উঠল, দেখেছি। তোমাদের নাম কি? রিম নিজের নাম বলে রাইসারও নাম বলল। পাশ থেকে একজন ছেলে বলে উঠল, নাইস নেম। আরেকজন বলে, তোমরা কোন ডিপার্টমেন্টে পড়ো? জি, কলেজে পড়ি। শোনার সাথে সাথেই একজন হাসাহাসি করে দিল, ভেবেছিল অনার্সে পড়ে। ফাহিম, জিহাদ দুজনেই তেজের অফিসে এসেছে। তেজ ওদের কোনো ফোনও তুলছে না। সবাই মিলে ঠিক করেছে একটা বন্ধুর বার্থডে পার্টি আছে, সেখানে যাবে। কিন্তু এই মহাশয়ের কোনো খোঁজ নেই। সন্ধ্যা 7টা বেজে গেছে। তেজের কেবিনে ঢুকে পড়ল দুজনেই। এদের অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ে না। রুমে এসেই দুজনেই হামলা শুরু হয়ে গেছে। কেউ চেয়ার টানাটানি করছে, কেউ মনোযোগ নিয়ে ফাইলে চোখ রাখছে। এদের মূল উদ্দেশ্য তেজকে জ্বালানো। এটা ছেড়ে ওটা ধরছে, ওটা ছেড়ে এটা ধরছে। তেজ বিরক্ত হয়ে কপাল চাপড়াচ্ছে। কি হচ্ছেটা কি? তোরা এখানে এসেছিস কেন? ফাহিম ভাব নিয়েই বলে, ভাবছি এখানে একটা জব নিব, বুঝলি। কেমন সামান্য টাকায় আমার পোষায় না, দিনকাল যেতেই চায় না।
কোনো স্ত্রী সন্তান কেন? স্ত্রী সন্তান নিয়ে বহুত কষ্টে আছিস বুঝি? বলল জিহাদ। স্ত্রী সন্তান আজ না হলেও তারা আমার আগামী দিনের ভবিষ্যৎ। তাদের অগ্রিম কষ্টের কথা ভেবেই আমাকে একটা চাকরি করতেই হবে। আহা, তোর বিরহে আমার পরাণ যায় জ্বলিয়া রে। জিহাদ কথাটা বলে আবারও তেজকে উদ্দেশ্য করে বলল, তুই এক কাজ কর, ওকে বরং চাকরিটা দিয়েই দে। বেচারার কষ্ট আমি দুই চোখে দেখতে পারছি না। একটু পর দেখবি আমি চোখে সেপ দিয়েই ওকে কেঁদে দিব। এই, তোরা দুইটা কি আমাকে একটুও শান্তিতে থাকতে দিবি না? বের হ এখান থেকে। ফাহিম বলল, তোর ফোন কোথায়? তোকে কতবার ফোন করেছি, তুলছিস না কেন? জিহাদ এগিয়ে গিয়ে দেখলো তেজের সামনের টেবিলেই ফোনটা রাখা আছে। সাইলেন্ট থাকলেও স্ক্রিন অন হবে, বুঝলো ইচ্ছে করেই ফোন তোলেনি। জিহাদ জোরে বলে উঠল, তুই তার মানে ইচ্ছে করেই ফোন ধরিসনি? তেজের কাট কাট জবাব শুনে দুজনে হাঁ হয়ে গেল। ফাহিম বলল, কেন, আমরা আবার কি করেছি যে কারণে ফোন ধরলি না? এই, তোরা না আজকে অফিসে আসতে পারবি না বলে দুটো পেট বাত এই তোরা না আজকে অফিসে আসতে পারবি না বলে দুটো মিলে পেট ব্যথার বাহানা করলি, আর এখন চলে এসেছিস নাচতে নাচতে। দুজনের দিকে তাকালো তেজ, দুটোই খাম্বার মতো দাঁড়িয়ে শুধু দাঁত বের করে আছে। প্লিজ তুই যাই বলিস, কিন্তু পার্টি থেকে আসি, চল প্লিজ। ফাহিমের কথায় তেজ রেগে গেল। এই, তোরা যাবি যা, আমাকে টানছিস কেন? আমি কোথাও যেতে পারবো না, বিদেয় হ দুটো। তাড়াহুড়ো করে দুজনে গিয়েই তেজের দুই হাত ধরে টানাটানি শুরু করেছে। জিহাদ বলল, দোস্ত চল না, এমন করিস না। তোর বোনকেও তো এত তেল মাখিয়ে রাগ ভাঙাতে হয় না আমার। এই, তুই আমার সামনে দাঁড়িয়ে আমার বোনের নামে কথা বলছিস? ভুল হয়ে গেছে ভাই, তবুও চল না। ফাহিমও তাল মিলিয়ে টানাটানি করছে। দুজনের বিরক্তিতে তেজ যেতে চিৎকার করে উঠল, থাম। ভয়ে দুজনেরই হাত ছেড়ে দিয়ে দুই দিকে ছিটকে গেল। দুজনের কানের পর্দায় ফেটে যেতে আর একটু হলো। ভয়ে দুজনেই দমে গেল, হাঁসফাঁস করছে। যদি তেজ না যায় তাহলে ওদেরও যাওয়া হবে না। যবে থেকে তিনজন ফ্রেন্ড হয়েছে, কেউ কাউকে ছাড়া কোথাও যায় না। তেজ যতই রাগ হোক, কিন্তু বন্ধুদের সাথে খুব একটা রাগ দেখায় না চলার পথে সঙ্গী দুইটা। বাধ্য হয়ে তেজ বলল, যাব, তবে 1 ঘন্টার বেশি থাকবো না। উৎফুল্ল হয়ে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, 1 ঘন্টা 1 সেকেন্ডও দেরি হবে না। মনে মনে দুটোই বলল, আগে নিয়ে যাই, পরে ব্যাপার পরে। রাইসা রাতে বসে কোরআন তেলাওয়াত করছে। গভীর রাতে এবাদত করার চেয়ে উত্তম আর কিছু নেই। রাতের নিস্তব্ধতা ভেঙে রাইসার কণ্ঠের কোরআন তেলাওয়াতে ভেসে আসছে, ক্ষীণ, শান্ত কিন্তু দৃঢ়। জানালার বাইরের হাওয়া থেমে গেছে, যেন শব্দগুলোকে শ্রদ্ধা জানিয়ে। প্রকৃতিও নীরব। প্রতিটি আয়াতের সাথে সাথে বুকের ভেতরের চাপা কান্না একটু একটু করে আলগা হচ্ছে। চোখের কোণে জমে থাকা অশ্রু নামছে, কিন্তু আজ সেই কান্নার অভিযোগ নেই, আছে কেবলই সমর্পণ। তেলাওয়াত শেষ করে সে দীর্ঘশ্বাস ফেলে, জায়নামাজ গুটিয়ে বিছানার পাশে রেখে দেয়। হঠাৎ নিচ থেকে দরজা ধাক্কানোর শব্দ ভেসে আসছে। রাইসা চমকে ওঠে, ঘড়ির দিকে তাকায়, 10টা পেরিয়েছে। বুকটা কেঁপে ওঠে অজানা সংখ্যায়। পায়ের শব্দ একটার পর একটা, চেনা ভারী। মনে হচ্ছে এত রাতে কে এলো? কিছুক্ষণ থেমে থেকে আবারও দরজায় শব্দ বেড়ে চলেছে। রাইসা বের হবে, দেখবে গিয়ে কে এসেছে। মনের ভেতরে দোটানা কাজ করছে, যদি তেজ হয়। কালকের কথা মনে হতে বুকটা কষ্টে ফেটে পড়ল। শেষে রাইসা বেরিয়ে এলো ঘর থেকে। নিশ্চয়ই এখন সবাই ঘুমিয়েছে, নয়তো এতক্ষণে কেউ না কেউ দরজা খুলে দিত। তেজ বাড়িতে ফোন করে জানিয়েছে একটা বন্ধুর বার্থডে পার্টি আছে, কেউ যেন চিন্তা না করে। তাই মেহেরিমা নওয়ান অপেক্ষা না করেই ঘুমিয়ে পড়েছে। এদিকে রাইসা নিজেও ভয় পাচ্ছে দরজা খুলতে, তবুও 1 পা 2 পা করে দরজার সামনে দাঁড়ালো। তেজের মেজাজ খারাপ হয়ে গেছে, এত ডাকার পরেও কেউ দরজা খুলছে না। মাথার চুল খামছে ধরে জোরে লাথি মারলো দরজায়। অমনি ওই পাশ থেকে লাফিয়ে উঠল রাইসা। সে নিশ্চিত যে এটাই সেই লোক যার সাথে তার বিয়ে হয়েছে। ফিরে যাবে ভাবতেই কেমন মায়া হলো।
রাইসা যদি দরজা না খুলে দেয়, লোকটা সারা রাত বাইরে কাটাবে তাহলে। দীর্ঘশ্বাস ছেড়ে লম্বা ঘোমটা দিয়ে কাঁপা কাঁপা হাতে দরজার ছিটকিনি টেনে দরজাটা খুলে দরজার এক পাশে দাঁড়িয়েছে যাতে করে রাইসাকে দেখতে না পারে। দরজা খোলা পেয়ে তেজ যেন হনহন করে যেতে গিয়েও থেমে গেল। কে দরজা খুলে দিল? রাইসা আস্তে করে দরজাটা লাগিয়ে ঘুরে সামনে হাঁটতে লাগলো। কিছু একটার সাথে ধাক্কা লাগতেই পিছিয়ে গেল। তেজ দাঁড়িয়ে রইল দেখার জন্য কে দরজা খুলে দিল। তেজের পায়ের শব্দ নেই বলে রাইসা ভেবেছে তেজ চলে গেছে, কিন্তু শক্ত ওয়ালের মতো দাঁড়িয়ে আছে। তার সাথেই যে রাইসা জোরে সরে একটা ধাক্কা খেলো, হাড় হাড্ডি চ্যাপ্টা হয়ে যাবে। তেজ রাইসার দিকে কিছুটা এগিয়ে গেল। এভাবে মুখ ঢেকে রেখেছো কেন? কে তুমি? রাইসা কিছু বলতে গিয়েও পারল না, গলা যেন কেউ চেপে ধরেছে। তেজ আবারও বলল, এই মেয়ে, তুমি কি তেজের বউ? রাইসা বুঝতে পারল যে সে যাকে বিয়ে করেছে তার নাম তেজ। এতদিনের নামটা ও কর্ণকুহরে হয়নি। মানুষটা দেখতে কেমন ভাবতেই মনে হলো, তাহলে সামনের মানুষ যেহেতু তেজ বলছে, তাহলে এটা তার স্বামী নয়, পরপুরুষ তাকে ধরে আছে ভাবতেই হাত মোচড় মুচড়ামুচড়ি করছে। ছেড়ে দিন, অস্পষ্ট স্বরে কণ্ঠ শুনে তেজ ভালো করে নজর দিল রাইসার পানে। একটা কথাও নয়। রাইসা বোকা বনে গেল, শরীর হিম হয়ে গেল, থম মেরে দাঁড়িয়ে রইল। তেজ ঘোমটাটায় দুই হাত লাগিয়ে মাথার ওপরে তুলে দিল। অমনি লাইটটা চলে গেল অন্ধকারে, আর রাইসাকে দেখা গেল না। তবে এতে যেন বিন্দু মাত্র বিরক্ত বোধ হলো না তেজ। অন্ধকারেই রাইসার থুতনি ধরে উঁচু করল ঘোমটাবতী। রাইসা নিস্তব্ধ, তার শরীরের প্রতিটি শিরা উপশিরা তুমুল বেগে ছুটে চলেছে। আমার সামনে আসলে এভাবে ঘোমটা দাও কেন? আসলে চুপ, কোনো কথা নয়। আমি তোমার ভাসুর নই যে আমার সামনে ঘোমটা মেনটেন করে চলবে। স্বামী হই, বুঝেছ? রাইসা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না, সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা তার স্বামী। তাও কি অনায়াসে বলছে স্বামী হই, অথচ এই লোক কিনা তাকে ফেলে চলে এসেছিল, তার মুখ দেখতে চায় না। আবার গত রাতে বলেছে, আমার চোখের সামনে থেকে চলে যা, নয়তো কি করব আমি নিজেও জানি না। তোর জীবন মূল্যবান হলে আমার সামনে আসবি না। হঠাৎ করে কি হলো ওনার? রাইসা ভাবতে ব্যস্ত। সকাল সকাল বাড়িতে হানা দিয়েছে দুই পান্ডে, ফাহিম আর জিহাদ। দুজনেই সোফায় পায়ের উপরে পা তুলে বসে আরাম করছে। মেহেরিমা নওয়ান কফি বানিয়ে রাইসাকে বলল কফিটা দুজনকে দিয়ে আসতে। এটাও বলল এর দুজন তার ছেলে বন্ধু। পাতিলে পাতিলে তেলের মধ্যে পেঁয়াজ মরিচ ভেজে উঠছে, তাই মেহেরিমা নওয়ান রাইসাকে পাঠিয়ে দিল। রাইসা ধীর গতিতে পা টিপে টিপে এসে কফির ট্রে রাখলো টি টেবিলে। দুজনের ফোন চাপতে মশগুল। কেউ কফি এনেছে দেখে কফির কাপ হাতে নিয়ে চুমুক দিল। জিহাদ সবে বলে উঠছে, এভাবে দাঁড়িয়ে আছো কেন? তোমার বাড়িতে এসেছি, একটু মিষ্টির ব্যবস্থা তো করতেই মার্জিয়া মনে করে কথাগুলো বলতে বলতেই রাইসার দিকে তাকালো। সঙ্গে সঙ্গে ভূত দেখার মতো চমকে উঠল। তার ভাবনা, এই মেয়ে কোথা থেকে এলো? ঘাবড়ে গিয়ে বলল, তো 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 তুমি কে? রাইসা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জিহাদের কথায় ফাহিম সামনে কে আছে দেখার জন্য তাকাতেই মুখ থেকে কোনো কথা তো বের হলোই না। হাতের হাতের কফির কাপ অনবরত নাড়তে নাড়তে হাতের উপরে কিছু গরম কফি পড়ে গেল, কিন্তু গরমের বিন্দু মাত্র মনে হয় অনুভব করল না। সামনে এমন সুন্দরী মাইয়া থাকলে তার মতো সিঙ্গেল বেচারার আর হুঁশ থাকবে কি করে? সিঙ্গেল হোক আর বিয়েটা, যে একবার রাইসাকে দেখবে সে নিঃসন্দেহে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকতে ইচ্ছে করবে। অমনি ওখানে মার্জিয়া আসলো। জিহাদ একবার মার্জিয়াকে দেখছে, একবার রাইসাকে। মার্জিয়া বিরক্তির কণ্ঠ প্রকাশ করলো, এরকম করছেন কেন? গ্যাস্ট্রিক কি মাথায় উঠে গেছে? জিহাদ ফাহিম দুজনেই কেসে উঠল, নিজেদেরকে ধাতস্থ করলো। জিহাদ বলল, এই মেয়েকে দেখে আমি ভেবেছিলাম তুমি বোধহয় প্লাস্টিক সার্জারি করিয়েছ। মার্জিয়া ক্ষিপ্ত নয়নে চেয়ে বলল, আমার চেহারা এতই খারাপ যে আপনার মনে হলো আমি প্লাস্টিক সার্জারি করব? ফাজলামি করেন? জিহাদ দাঁত বের করে বলল, কখনো না, তুমি এমনি যে সুন্দর,
তোমার প্রশংসার যোগ্য আমি না। থাক, আপনাকে আর পাম দিতে হবে না। কফি শেষ করে ফোটেন এখান থেকে। রাগ করছো কেন? তোমাদের বাড়িতে এই মেয়েকে তো আগে দেখিনি, তাই ভাবলাম তুমি এটা। আপনার থেকে কৈফিয়ত চাইনি আমি। ফাহিমের নজর এলো রাইসার দিকে। নিষ্পলক তাকিয়ে জিহাদ আর মার্জিয়া ঝগড়া শুনছে। আর এই দিকে রাইসা পূর্ব থেকে মাথা নোয়ানো। এখান থেকে চলে যাবে, কিন্তু কি করে যাবে সেটাই বুঝে উঠতে পারছে না। ফাহিম রাইসার দিকে তাকিয়েই বলল, এটা তোমার কি হয় মার্জিয়া? রাইসা তেতে উঠে জবাব দিল, ভাবি হয়। কোনো সমস্যা? ফাহিম আর জিহাদ দুজনেই পারে না মাটিতে গড়াগড়ি দেয়। মার্জিয়ার ভাবি অর্থাৎ তেজের বউ, যেটা ইহকালে সম্ভব নয় বলে জানে। সোফায় বসে দুজনে হেসেই চলেছে। বিরক্তিতে মার্জিয়ার মাথা নষ্ট হয়ে গেছে। সত্যি বলল তবুও বিশ্বাস করলো না। বিশ্বাস করবে কি করে? তারা তো জানে তাদের বন্ধু কেমন। মেয়েদের তো খুব একটা নজরে আসে না, আসবে কি করে? চোখ তুলে দুই একটা মেয়ের দিকে তাকালে তো প্রেম ঘটিত রোগে আক্রান্ত হবে। এই বেটা নিজেই একটা ফিমেল ভার্সন, সর্বদা মাথা নিচু করে হাঁটাহাঁটি করে। তাহলে প্রেম হবে কি করে? বিয়ে তো বহু দূরের কথা। রাইসাকে নিয়ে রান্নাঘরে গেল। মার্জিয়ার মেজাজ এমনি বিগড়ে আছে। ছেলে দুটো ভাবি শুনে যেন কর্ণ অক্ষর পড়ল না। এমন যেন তার ভাই বিয়ে করতেই পারে না, বিয়ে করা মানা আছে। রাইসাও অবাক হলো। সে বিয়ে করেছে এটা তার বন্ধুরা জানে না। আর সবচেয়ে বড় কথা যে সেটা হলো বিশ্বাস তো দূরের কথা, হেসেই কথাটা পার করে দিল। সিঁড়ি থেকে নামতে নামতে হাসির শব্দে সামনে তাকালো। দুজনে যেন নিজের বাড়ি পেয়েছে। অমনি নিজের পায়ের টিপ্পন কাট চপ্পল খুলে জিহাদের দিকে ছুড়ে দিল। সরে যেতেই জুতো গিয়ে ফাহিমের গালে। তাই দেখে পেট ধরে হাসতে হাসতেই শেষ জিহাদ। এরই মাঝে নিজের বাহুতে আঘাত পেয়ে তাকিয়ে দেখে তেজ আরেক জুতো খুলে জিহাদের দিকেই ছুঁড়েছিল। এতক্ষণ ফাহিম গালে হাত দিয়ে কাঁদো কাঁদো হয়েছিল, কিন্তু এই জিহাদকে মারতে দেখে নিজের গালে জুতোর মার সঙ্গে সঙ্গে ভুলে গেল। আর হাসতে হাসতেই সোফায় গড়াগড়ি শুরু করলো। মানুষ নিজের আঘাত ভুলে যায় যখন সামনে আরেকজনকে আঘাত করতে দেখে। এটাই বাঙালির একমাত্র পরিচয়। নিজের যাই হয়ে যাক, কিন্তু আরেকজনের কি হলো সেটাই আলোচনার মূল কেন্দ্রবিন্দু। কি এতক্ষণ আমাকে দেখে হাসছিলি যে? এখন তোর কি হলো? কেমন লাগলো? জিহাদ ঠোঁট উল্টে বলল, ভাই তুই ক্রিকেট টিমে নাম দিস না কেন? বিশ্বাস কর, তোর একটা বলও মিস তো যাবেই না। এক বলেই উইকেট। আর রইল বিপরীত দল, তোকে যদি প্রথমেই বোলিং দেওয়া হয়, ওরা মাঠে জমার আগেই মাঠ থেকে সালাম দেবে। এভাবে আমাদের শরীরে বল প্রয়োগ করে নিজেকে আর বিশ্ব চ্যাম্পিয়ন বানাস না। কোন দিন জানি তোর হাতে অক্কা পেয়ে তোর বোনরে বিধবা বানিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করতে হয়। এই ভয়ে ভয়ে জীবনে বেঁচে থাকা যায়? তোদের দুটোকে এখনো জানে মারিনি, এটা তোদের সৌভাগ্য। তোরা আমার বাড়িতে কি করছিস? তোদের মাঝে কে এই কাজটা করেছে সত্যি করে বল। ফাহিম আর জিহাদ দুজনেই অসহায় চোখে বলে, বিশ্বাস কর আমি সত্যি জানি না। তেজ বলল, এখনো সময় আছে, স্বীকার কর। আমার হাতে স্বীকার করতে চাইলে বল, আমি প্রস্তুত আছি। অমনি ফাহিম আর জিহাদ সোফায় উল্টো দিকে গিয়ে বলে, বিশ্বাস কর সত্যি আমরা কিছু মেশাইনি। আগে থেকেই ওরা বেশি মিশিয়েছিল, তাই এমন হয়েছে। তেজ গিয়ে সোফায় বসলো। ওরা দুজনেই ভয় কমিয়ে ধীরে ধীরে সোফায় বসলো। রান্নাঘর থেকে রাইসা আর মার্জিয়া হাতে হাতে সবকিছু ডাইনিং টেবিলে এনে দিচ্ছে। খাবার খেয়ে যে যার মতো চলে যাবে। মার্জিয়া আগে রান্নাঘর থেকে বেরোতে দেখলো ড্রয়িং রুমে সিঁড়ির মুখ হয়ে সোজাসুজি বসে আছে তেজ। অমনি আবারও রান্নাঘরে গিয়ে বলল, মা ভাইয়া তো ড্রয়িং রুমে বসে রয়েছে। মা। মেহেরিমা নওয়ান মেয়ের দিকে চাইলো। তেজ উঠে পড়েছে। হুম। আম্মু। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমি একটু বাইরে আছি তো, এই জন্য ঠিক করে ভয়েস দিতে একটু প্রবলেম হয়েছে, বাট একটু মানিয়ে নেবেন। আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে কিন্তু লাইক করতে হবে, সাথে কমেন্ট করেও জানাতে হবে কেমন লাগছে সবার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।